আপনারা দেখছেন এমকেসিএন রিপোর্টার। এই মুহূর্তে আমি কিরণ। নমস্কার, সঙ্গে আমি সমীহা। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। বাজারেছড়া এলাকায় বুথ সভাপতির মৃতদেহ উদ্ধার, আটক 6 জন। কাটাকাল বিস্কুট এলাকায় অভিযানে গুলি উদ্ধার। কালাইনছড়া পুলিশ চেক গেটে অভিযানে 253 কার্টন মদ উদ্ধার। বিভাজন বিভীষিকা দিবস উপলক্ষে জেলায়ুক্ত কার্যালয়ে সভা। স্বাধীনতা দিবসের প্রাক্কালে হিন্দু রক্ষী দলের তিরঙ্গা যাত্রা। সুপ্রিম কোর্টে শুনানি হবে কংগ্রেস প্রার্থীর মামলার। নেপকোর হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টের বিরুদ্ধে ক্ষোভ। শ্রীভূমিতে ভারত মাতা পূজা সম্পূর্ণ। প্রণবানন্দ বিদ্যা মন্দিরে প্রণব বিজ্ঞান উৎসব। বাজারেছড়া এলাকার বিজেপির বুথ সভাপতি বিকাশ দরকে খুনের ঘটনায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মূল অভিযুক্ত আব্দুল হক সহ 6 জনকে পুলিশ আটক করেছে। আব্দুল হক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তার পায়ে গুলি ছুড়ে পুলিশ। গত বুধবার থেকে নিখোঁজ ছিলেন বিকাশ দর। বৃহস্পতিবার তার বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে কথা বলেন রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। এরপর এএসপির নেতৃত্বে ঝুঁকিচড়া একটি পরিত্যক্ত বাড়ি থেকে বিকাশ দরের মৃতদেহ উদ্ধার হয়। ময়নাতদন্তের জন্য মৃতদেহ শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অন্যদিকে উত্তেজিত জনগণ স্থানীয় কয়েকটি দোকান ও বাড়ি করে অগ্নিসংযোগ করেন। বর্তমানে এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। पीछे हो जाओ, चलिए पीछे हो जाओ, क्या देख रहे हैं? पीछे हो जाओ। বাজাৰিছড়া থানাত এটা ৰিপৰ্ট আহিছিলে, মিচিং ৰিপৰ্ট, যে বিকাশ ধৰ নামৰ মানুহ এগৰাকী তেখেত মিচিং হৈ আছে ঘৰৰ পৰা দুপৰীয়াৰ পৰা। লগে লগে আমি ইনকুৱাৰী আৰম্ভ কৰিলোঁ। এডিশ্যন স্পীক ক্ৰাইম ইয়াত আহিলে, ভিক্টিমৰ ঘৰত গৈ তেওঁলোকৰ ফেমিলি মেম্বাৰ্ছৰ লগতো কথা পাতি আহিলে। আৰু আমি মানে লগে লগে CDR, তেখেতৰ ফোন নম্বৰৰ CDR আমি এনালিচিছ কৰিলোঁ। CDR এনালিচিছৰ ওপৰত মানে বেছ কৰি আমি 5 জন মানুহক পিক আপ কৰিছিলোঁ। আৰু 5 জন মানুহৰ ভিতৰত মেইন আছামী হৈছে আব্দুল হক। আৰু সি ৰাতি আমি তাক ইণ্টাৰগ্ৰেট কৰাত সি কনফেছ কৰিলে যে সি আৰু এজন ল'ৰা মিলি পিনে তেওঁক মাৰ্ডাৰ কৰিছে। ক'ত নদীৰ ওচৰত মানে ডেড বডিটো পেলাই থৈছে। চ' ৰাতিপুৱা আমি আমাৰ ক্ৰাইম চিন অফিচাৰ গোটেইখিনি আমি গৈ পিঅ'ৰ পৰা ডেড বডিটো ৰিকভাৰ কৰোঁ। আৰু যোনটো আৰু এজন পলাই আছিলে, তেওঁক ত্ৰিপুৰাৰ পৰা লোকেট কৰা গৈছে, তেওঁকো পিক আপ কৰা গৈছে। চ' আমাৰ এতিয়া হাতত আমাৰ 6 জন মানুহ আমি এইটো কেছত আমি ডিটেইন কৰি ৰখা হৈছে। আৰু বাকী ইনভেষ্টিগেশ্যন চলি আছে, ডেড বডিৰ ইনকুৱেষ্ট আৰু PM এক্সামিনেশ্যনৰ কাৰণে যাতে খুব ভালদৰে PM হয়, আমি শিলচৰ মেডিকেল কলেজলৈ পঠাইছোঁ। আৰু যেতিয়া তাৰ পৰা ৰিপৰ্ট আহিব, আমি ডেড বডিটোৰ অলৰেডি আমাৰ প্ৰিলিমিনাৰী এটা ইনকুৱেষ্টৰ ৰিপৰ্টটোতো আছেই, তাৰ ওপৰত বেছ কৰি এইটো কনফাৰ্ম যে তেওঁক মাৰ্ডাৰ কৰিয়ে হত্যা কৰা, মানে মাৰ্ডাৰ কৰা হৈছে বুলি মাৰ্ডাৰ কেছ ৰেজিষ্টাৰ কৰা হৈছে। আৰু এতিয়া ফাৰ্ডাৰ ইনভেষ্টিগেশ্যন চলি আছে।
সেইখিনি তেওঁলোকৰ মাজত আগৰ কিবা কেছ এটা লৈ পিনে বিচাৰ কৰাৰ কথা লৈ পিনে তেওঁলোকৰ মানে বাদ বিতংগা হৈছিলে। সেইটো তেওঁলোকে মানে তেওঁক ভিক্টিমক ব্লেম কৰিছিলে। চ' সেইটো কাৰণে তেওঁক মাৰি দিলে বুলি ক'লে। আমি আৰু তথ্য আমি ফাৰ্ডাৰ ইণ্টাৰগেশ্যনত আমাৰ কাম আৰু বাকী আছে, আমি সেইখিনি কৰিম। কিন্তু যোনকেইটা ইনভলভ যিমান আছামী আছে গোটেইকেইটা পিক আপ কৰা হৈছে। জোৱান এজনক তেওঁ আঘাত কৰিছিলে, পলাবলৈ চেষ্টা কৰোঁতে তেওঁক ৰখাওঁতে তেওঁক আঘাত কৰিলে। চ' তেওঁক প্ৰিভেণ্ট কৰাৰ কাৰণে তেওঁৰ ভৰিত গুলিও লাগিলে। আৰক্ষী আহত হৈছে। তেওঁক যোনে মানে গাৰ্ড কৰি আছিলে তেখেতক আহত কৰিছে। পৰিস্থিতি অলপ চেঞ্চিটিভ হৈ আছে, কাৰণ এইটো মানে যিহেতু আছামী কেইজন মানে আমি ধৰিছোঁ, বোধহয় সকলো পাব্লিকে গম পোৱা নাই যে গোটেইকেইজন আছামী এৰেষ্ট কৰা গৈছে বুলি। তো তেওঁলোকে অলপ চেঞ্চিটিভ হৈ আছে, তেওঁলোকে অলপ ইম'শ্যনেল হৈ আছে। চ' অলপ আমি সকলো ৰাইজক মানে ৰিকুৱেষ্ট কৰিছোঁ যাতে পিচ মেইনটেইন কৰে। আমাৰ ইনভেষ্টিগেশ্যনৰ যোনটো কাম আছে সেইখিনি আমি আধাখিনি কামটোতো হ'লেই, এতিয়া আমাৰ ফাৰ্ডাৰ আমাৰ অফেন্সৰ লগত এভিডেঞ্চটো আমি কানেক্ট কৰিবলগীয়া সেই কামখিনি বাকী আছে। আমি আৰু ফাৰ্ডাৰ ইণ্টাৰগেশ্যন কৰিম যে একজেক্ট কি ৰিজনত তেওঁক মাৰ্ডাৰ কৰা গৈছিলে, যাতে পৰিয়ালে জাষ্টিচ পায়। কাটাখাল বিস্কুট এলাকায় একটি অভিযান চালিয়ে 15টি 7.65 mm তাজা গুলি উদ্ধার করেছে পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে পুলিশ এই অভিযান চালায়। ধৃত যুবকের নাম নশেল আহমেদ, বয়স 37 বছর। এ নিয়ে অভিযুক্ত যুবককে জিজ্ঞাসাবাদ জারি রেখেছে পুলিশ। উইটনেসও খবর। অসম মেঘালয় সীমান্তের কালাইনচড়া পুলিশ চেকগেটে অভিযান চালিয়ে 253 কার্টন বিদেশি মদ উদ্ধার করে পুলিশ। ঘটনায় জড়িত সন্দেহে এক সরবরাহকারীকেও আটক করে পুলিশ। বর্তমানে অভিযুক্ত ব্যক্তি গুমরা পুলিশের হেফাজতে রয়েছে। জব্দকৃত সামগ্রীর অবৈধ বাজার মূল্য প্রায় 40 লক্ষ টাকা হবে বলে জানা গেছে। এ নিয়ে তদন্ত জারি রেখেছে পুলিশ। जब क्लियर होगा तो वीडियो को বিভাজন বিভীষিকা দিবস উপলক্ষে শ্রীভূমি জেলায়ুক্ত কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। জেলায়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী সহ বিভিন্ন বিভাগের আধিকারিকরা উপস্থিত ছিলেন। এ নিয়ে তথ্যচিত্র উপস্থাপনা করা হয়, বন্দে মাতরম সঙ্গীত পরিবেশিত হয়। দিবস নিয়ে বক্তব্য রাখেন জেলায়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী। members of the staff,
शासन की आदत बदल जाती है। भारत का विभाजन now watch a documentary नहीं बता सकते। लोगों ने अपने घर छोड़े, खेत पीछे छूटे, दुकानें, मंदिर, गुरुद्वारे, स्कूल और बाजार पीछे रह गए। बहुत से लोग यह सोचकर निकले कि हालात सुधरेंगे और वे लौट आएंगे। कई घरों पर ताले लगे रह गए, वे ताले फिर कभी नहीं खुले। रेलवे स्टेशन उस समय We are all celebrating, rather remembering partition horrors on 14th of August that happened on the eve of our independence. And as we all know that two dominions were born that day. So politically, yes, two dominions were born, but then as it was mentioned in the documentary, the migration that happened at that point in time was almost unprecedented. Because of course India at that point of time had around 1/6 of world's population. अभी भी उतना ही है, उससे ज़्यादा है. The present India and Pakistan combined at that point of time also had around 1/6 of world's population. And वो deeply affected those states थे, बंगाल और पंजाब. They were almost mixed kind of population, around 50% Hindus and Muslims. Since the nations were not our nation basically, the Pakistan was carved on the basis of religion. So due to the fear and apprehensions, the people from Muslim religion went from this side to that side, from Hindu religion and from that side to this side. We all know, we have all been students of history at some point in time. There was violence, of course. So to admire the grit and the determination of those communities who migrated. স্বাধীনতা দিবসের প্রাক্কালে হিন্দু রক্ষী দলের উদ্যোগে ৮০ মিটার জাতীয় পতাকা নিয়ে তিরঙ্গা যাত্রা বের করা হয় শুক্রবার। পাবলিক পুলে খেলার মাঠ থেকে র্যালি শুরু হয় এবং শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে আম্বেদকর পার্কের সামনে এসে র্যালি শেষ হয়। র্যালিতে ঘন ঘন স্লোগান দেওয়া হয়। কচিকাটা শিশুরা এই র্যালিতে বিভিন্ন সাজে অংশগ্রহণ করে।
মাতা কি জয়। আজকে অখণ্ড ভারত সংকল্প দিবস, তাই অখণ্ড ভারত সংকল্প দিবস উপলক্ষে হিন্দু রক্ষী দলের একটা 80 মিটার লম্বা পতাকা নিয়ে আমরা তিরঙ্গা যাত্রা করছি। এই তিরঙ্গা যাত্রাতে আমাদের হিন্দু রক্ষী দলের পক্ষ থেকে হচ্ছে এবং আমাদের মিউনিসিপ্যালিটি কমপ্লেক্স যেটা আছে এটার মধ্যে হিন্দু রক্ষী দলের কার্যকর্তারা এখানে এসেছেন। আমাদের প্রত্যেক জায়গা থেকে হিন্দু রক্ষী দলের কার্যকর্তারা এখানে এসে আমাদের এই যাত্রাটা যাতে সুন্দর হয় এটাই আজকে আমাদের লক্ষ্য নিয়ে আমরা চলছি। আগামী দিন যাতে আরো সুন্দর করে আমরা যাতে তিরঙ্গা যাত্রা করতে পারি এবং অখণ্ড ভারত দিবস যে সংকল্প আমরা যে হিন্দু সংগঠন করি বা ভারত মাতার যে পূজা করি, ভারত মাতা আমার অখণ্ড বলতে ভারত মাতা পূজায় একদিন আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, মায়ানমার নিয়ে আমাদের অখণ্ড ভারত ছিল। তাই আমাদের স্বপ্ন যে এটা আবার আমরা পুনরায় উদ্ধার করে আমরা অখণ্ড ভারত আবার স্থাপন করব। এই লক্ষ্য নিয়ে আমাদের এই যাত্রা। জয় শ্রীরাম, গুরুজি মহারাজ। কোন জায়গায় গিয়ে শেষ হবে? আমাদের মেলার মাঠ, পাবলিক স্কুলের মাঠ যেটা বলা হয়, মেলার মাঠ থেকে আরম্ভ হয়ে আম্বেদকর ভবন পার্ক যেটা আছে এখানে গিয়ে আমার সমাপ্ত হবে। গত লোকসভা নির্বাচনে গণনায় কারচুপির অভিযোগ তুলে গুয়াহাটি হাইকোর্টে মামলা করেছিলেন কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী, কিন্তু সেটা খারিজ হয়ে যায়। এ নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন চৌধুরী। সর্বোচ্চ আদালতের নির্দেশে এবার হাইকোর্টের শুনানি হবে। এ নিয়ে কংগ্রেসের আইনজীবী জ্যোতিষ পুরকাইস্ত ও আতিকুর বাড়ি চৌধুরী আইনের প্রতি আস্থা প্রকাশ করেন। আজকে খুব আনন্দিত, আমরা খুব উৎফুল্লিত। করিমগঞ্জ এবং হাইলাকান্দির মানুষ আমরা লক্ষ্য করলাম অনেক মানুষের সংগ্রামে ফলে হাফিজ সাহেবরে আমরা জিতানির মতো ভোট দিছি এবং নির্বাচনে হাফিজ সাহেব জিতছেন আমরা মনে করি। কিন্তু যে কোনোভাবে হাফিজ সাহেবরে নির্বাচনে কাউন্টিংয়ে হারানো হয়েছে। কিছু অন্য ত্রুটি আছে, ইলেকশনের দিনের ত্রুটি, নানান ধরনের কিছু এই যে ইলেকশন ফেজে হাফিজ সাহেব অনেক হাফিজ সাহেবের পক্ষে থেকে অনেক আমরা কমপ্লেইন পৌঁছাইছি বিভাগীয় অথরিটির কাছে, ইলেকশন অফিসারের কাছে, রিটার্নিং অফিসারের কাছে, ইভেন যে অবজারভার যারা হয় তাদের কাছে, ইলেকশন কমিশনের কাছে। কিন্তু এগুলো কোনো ধূপে টিকছে না এবং আলটিমেটলি আমরা হাইকোর্টে মোকদ্দমা করা হয়েছে। হাফিজ সাহেব মোকদ্দমা করছে, ইলেকশন পিটিশন জমা করছে। এটাও হাইকোর্টে টেকনিক্যাল গ্রাউন্ড হইয়া এটা রিজেক্ট হয়েছে। রিজেক্ট করার পর আমরা সুপ্রিম কোর্টে গেলাম। আমি যখন সুপ্রিম কোর্টে গেলাম, সুপ্রিম কোর্টে যাওয়ার পর ভারতের সুপ্রিম কোর্ট সব দিক বিবেচনা করেছে, না এই পিটিশন চলার মতো যোগ্যতা আছে, এই পিটিশন বিচার করার মতো যোগ্যতা আছে, পিটিশনের বিচার করতে লাগবে হইয়া সুপ্রিম কোর্টে এটারে অ্যাডমিট করছে। তো এটা আমরা লাগি একটা বিরাট ভিক্টোরি। মানে এখনও আইনের কাছে যে মানুষের আস্থাটা হারায় নাই, এটা আবারও প্রমাণ করলো হাফিজ সাহেবের এই পিটিশন সুপ্রিম কোর্টে। এটা হাফিজ সাহেবের জয় নাই, ব্যক্তি হাফিজ সাহেবের জয় নাই আমি মনে করি। এটা করিমগঞ্জ এবং হাইলাকান্দি এবং ভোটারদের, করিমগঞ্জ এবং হাইলাকান্দির মানুষের জয়। ইলেকশনটা সর্বাবস্থায় আমরা চাই যে ইলেকশন এবং কাউন্টিংটা ফেয়ার হোক। হ্যাঁ, ফেয়ার হোক, কিন্তু আমরা কাউন্টিংয়ের সময় যে বিষয়গুলো দেখছি যে কাস্টিং ভোট, যে পরিমাণ কাস্টিং ভোট হয়েছে, কাস্টিং ভোটটা রিপোর্টে কর অত ভোট কাস্টিং হয়েছে, গনার পরে দেখা যায় আরও বেশি আই যায়, মোর দেন কাস্টিং। এই যে গ্রাউন্ড যেগুলো আছে, এই গ্রাউন্ডটা অত্যন্ত স্ট্রং গ্রাউন্ড হিসাবে আমরা মনে করি। হ্যাঁ, এটা বড় ধরনের অ্যানোমালি হয়েছে, নাইলে কাস্টিং করতে গিয়া মোর দেন কাস্টিংগুলো কাউন্টিংও কীভাবে আসে। হ্যাঁ, অ্যাপার্ট ফ্রম দ্যাট এটা ছাড়াও আরও অনেক গ্রাউন্ড আছে এই হাফিজ সাহেবের যে কেসটা স্ট্যান্ড করার লাগে। যাই হোক, উচ্চ আদালতের যেটা রিজেক্ট হয়েছে পিটিশন টেকনিক্যাল গ্রাউন্ডে, সর্বোচ্চ আদালতে সুপ্রিম কোর্টে যাওয়ার পরে এটা বিচার করার যে যোগ্যতা এবং এটা একটা স্ট্রং গ্রাউন্ড আছে বলে আমরা মনে করি এবং সেই অনুযায়ী সেখানে ডিমাকাসার উমরাংশুতে পুর বোর্ডের পক্ষ থেকে নেপকর কপিলি হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। এ নিয়ে সাংবাদিক বৈঠকে বিস্তারিত তুলে ধরে উমরাংশু পুর বোর্ডের চেয়ারম্যান অমল দাগলাও যে
ক্ষোভের কারণও ব্যাখ্যা করেন তিনি। सबसे पहले तो आप सभी को नमस्कार। आज यहाँ पे मीडिया के सभी साथियों को आज हमारी तरफ से यहाँ पे बुलाया, उसका कारण दूसरा नहीं है, रिगार्डिंग होल्डिंग टैक्स है। ये है कि उमरंगसो में हमारा उमरंगसो म्यूनसिपल बोर्ड का तरफ से 2010 से हम लोग काउंसिल से परमिशन मांग रहा था कि हम लोग को विद इन उमरंगसो जितने भी गवर्नमेंट ऑफिसेस हो या प्राइवेट ऑफिसेस हो, सभी जगह से हम लोग को होल्डिंग टैक्स लेना है ताकि हमारा उमरंगसो म्यूनसिपल बोर्ड स्मूथली चल सके। वो बाद में 2015-16 में हम लोग को परमिशन मिला, और जब से परमिशन मिला तब से हम लोगों ने उमरंगसो म्यूनसिपल बोर्ड की तरफ से उमरंगसो में जितना भी गवर्नमेंट ऑफिसेस है, आपका PWD, PHE, वेटनरी, डायरी और डालमिया, प्राइवेट हो या गवर्नमेंट हो, निपको, सबको नोटिफिकेशन हमने जारी कर दिया। उसमें से एक्सेप्ट निपको बाकी जितना भी इंस्टीट्यूशन है, हाँ 1-2 महीना थोड़ा आगे पीछे होता है, लेकिन अपना जो हमने नोटिफिकेशन दिया था होल्डिंग टैक्स के लिए, वो लोग अपना होल्डिंग टैक्स आज तक पे करके आ रहा है। तो लेकिन एक मात्र निपको ही है जो हमें होल्डिंग टैक्स 2015-16 से आज तक 1 रुपया भी निपको का तरफ से होल्डिंग टैक्स हम लोग को नहीं मिला। इसका कारण हम लोग प्रॉब्लम फेस कर रहा है। जब भी निपको को होल्डिंग टैक्स देने के लिए हम लोग निपको को बोलता है, तो निपको लोग ये बात बोल के लोग बचने का कोशिश करता है कि वो लोग बोलता है डिमांड्स ऑटोनोमस काउंसिल से लैंड लीज में लिया हुआ है, तो वो लोग सिर्फ काउंसिल को ही टैक्स दे रहा है, उसको ही देगा। माना काउंसिल से लीज लिया, डिमांड्स ऑटोनोमस काउंसिल से लैंड लीज में लिया, तो वो लोग को टैक्स दे रहा है। नो डाउट लिया है तो उसको दीजिए, हम लोग कोई मना नहीं करता। लेकिन उमरंगसो में आपका ये निपको तो हमारा विद इन उमरंगसो म्यूनसिपल बोर्ड जुरिस्डिक्शन में है ना, तो अब लैंड का टैक्स काउंसिल को दीजिए, लेकिन होल्डिंग टैक्स हमको उमरंगसो म्यूनसिपल बोर्ड को देना है, क्योंकि होल्डिंग टैक्स हम खुद उमरंगसो म्यूनसिपल बोर्ड को हम लोग भी देता हूँ, जबकि मेरा लैंड काउंसिल से लिया हुआ है लीज में, एक ही पट्टा, लेकिन काउंसिल से लिया है, मतलब उसका मतलब हम काउंसिल को तो लैंड रेवेन्यू का हिसाब से लैंड टैक्स देता, साथ ही साथ हम उमरंगसो म्यूनसिपल बोर्ड का जुरिस्डिक्शन में हूँ, तो इसके वजह से हम उमरंगसो म्यूनसिपल बोर्ड को भी हम होल्डिंग टैक्स दे रहा हूँ। हमारे लिए नियम अलग और निपको के लिए नियम अलग कैसे होगा? देखिए, हम निपको को स्ट्रेटली क्लियरली बोल रहा हूँ इस मीडिया के जरिए कि आप लोग विद इन 1 मंथ हमारा नोटिफिकेशन जो उमरंगसो म्यूनसिपल बोर्ड का तरफ से 2015-16 से जो निपको को स्पेशली निपको को जो हम लोग नोटिफिकेशन होल्डिंग टैक्स के बारे में आज तक देके आया, इसको आप लोग किसी भी हालत में विद इन 1 मंथ आप लोग हमारा उमरंगसो म्यूनसिपल बोर्ड को होल्डिंग टैक्स क्लियर करना है। आप लोग अगर होल्डिंग टैक्स निपको का तरफ से उमरंगसो म्यूनसिपल बोर्ड को क्लियर नहीं किया विद इन 1 मंथ में, तो सीधा बोल रहा है कॉन्स्टिट्यूशनली जो भी हमारा हक है उसके हिसाब से हम लोग हमारा उमरंगसो म्यूनसिपल बोर्ड का जितना भी स्टाफ है सबको लेकर के आपका निपको का ऑफिस का सामने में या जीएम में उसका ऑफिस के सामने में हम लोग धारनामा भेज जाएगा। 13তম বর্ষে পা দিয়েছে শ্রীভূমিতে অনুষ্ঠিত ভারত মাতা পূজা। 2 দিনের পূজা শনিবার সমাপ্ত হবে। কার্যসূচির মধ্যে পূজার্চনা, যজ্ঞ, ধর্মসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি রয়েছে। ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয় আয়োজকদের পক্ষ থেকে। সবাইকে শ্রীভূমি সার্বজনীন শ্রী ভারত মাতা
পূজা কমিটির পক্ষ থেকে আমি সকল বরাকবাসী তথা সমগ্র আসামবাসীকে স্বাধীনতা দিবসের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। তোর সঙ্গে আমার বিগত 13 বছর থেকে আমরা এই ভারত আমরা এই বছর আমার 13 নম্বর বছর। আমরা প্রতি বছরই 14ই আগস্ট অখণ্ড ভারত দিবসে আমরা ভারত মাতার আরাধনায় আমরা প্রত্যেক বছর পুজো করে থাকি। আমি সকল শ্রীভূমিবাসী জনসাধারণকে অনুরোধ করব আমাদের পুজো প্রাঙ্গণে এসে প্রসাদ গ্রহণ করার জন্য। তার সঙ্গে আমাদের বিকেল 7 ঘটিকায় ধর্মসভা আছে, তারপরে কালচারাল প্রোগ্রাম আছে। কালকে সকালে 15 আগস্ট সকাল 8 ঘটিকায় আমাদের এখানে ফ্ল্যাগ হোস্টিং আছে। তার সঙ্গে রাত্রে সন্ধ্যা 7 ঘটিকা থেকে আবার কালচারাল প্রোগ্রাম আছে। তো আমি সকল শ্রীভূমিবাসীর কাছে অনুরোধ রাখছি যে আমাদের অনুষ্ঠানে সে অংশগ্রহণ করার জন্য। ধন্যবাদ। এখন আজকে আমরা 13 বছর পূর্ণ হয়ে আমরা এই বছর পুজো করছি ভারত মাতার। আমাদের লক্ষ্য একটাই ছিল, যখন থেকে আমার এই ভারত মাতা পূজাটা যখন শুরু হয়েছিল তখন একটাই ছিল যে আমরা দেখতে পেয়েছিলাম যে আমরা যদি আগে আমরা রামায়ণ যুগ থেকে যদি আমরা মহাভারত যুগ থেকে শুনে আসছি যে পুরো ভারতবর্ষ বা ভারতবর্ষের আশপাশ যেগুলো জায়গা এগুলোকে জম্বুদ্বীপ বলে বলা হয়। জম্বুদ্বীপ আস্তে আস্তে জম্বুদ্বীপের ভারতবর্ষ, যে আমরা রামায়ণে অনেক কথাবার্তা শুনতে পেলাম, কিন্তু এই ভারতবর্ষটাকে আস্তে আস্তে খণ্ডিত করতে করতে আজকে আমরা ভারত মায়ের এটা যে বর্তমান আমরা ভারতে যেটা বাস করছি। কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন যে আমরা ভারত মাতার ছবির পিছনে যে আমাদের যেখানে একটা যেটা প্রতিচ্ছবি যেটা রয়েছে, এখানে আমরা আফগানিস্তান, পাকিস্তান, তিব্বত থেকে শুরু করে নেপাল, মিয়ানমার, ভুটান, বাংলাদেশ সবগুলোকে সংগঠিত করে আমরা যে অখণ্ড ভারতের যেটা পরিকল্পনা করছি তা নিয়ে আমাদের এই মোটিভটা যেটা দিয়ে আমরা এই পূজা করে আসছি, আর এটাই আমাদের চলতে থাকবে, অব্যাহত থাকবে। যে আমরা চাই যে আগামী দিনেও আমরা ভারতবর্ষের মধ্যে থেকে আমাদের আশপাশ সবগুলোকে নিয়ে একটা সংগঠিত আমরা শক্তিশালী একটা স্বরূপ হিসাবে আমরা তৈরি করব। শিলচর শিববাড়ি রোডস্থিত প্রণবানন্দ বিদ্যা মন্দিরে প্রণব বিজ্ঞান উৎসব 2024 আয়োজিত হয়। 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীর পড়ুয়ারা এই প্রতিযোগিতায় অংশ নেন। বিজ্ঞান মডেল তৈরি এবং বিজ্ঞান ভিত্তিক পোস্টার অঙ্কন প্রতিযোগিতা ছিল। পড়ুয়াদের মধ্যে বিজ্ঞান মনস্কতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটানোর লক্ষ্যে এই অনুষ্ঠানের সূচনা। আমাদের এই বিদ্যালয়ে প্রণবানন্দ বিদ্যা মন্দির এবছর প্রথম বিদ্যালয় প্রতিষ্ঠা থেকে শুরু করে এবছর প্রথম এই শুভ উদ্যোগ আমরা হাতে নিয়েছি। প্রতিষ্ঠাতা
আমরা প্রণবানন্দ বিদ্যা মন্দিরের শিক্ষক শিক্ষিকা নীলাঞ্জনা চক্রবর্তী, তমাল চক্রবর্তী। আজকে আমাদের যে প্রণব বিজ্ঞান উৎসব 2026 ইংরেজি, প্রণবানন্দ বিদ্যা মন্দিরের এটা একটা প্রথম উদ্যোগ। এই প্রথমবারের মতো প্রণবানন্দ বিদ্যা মন্দিরের ব্যবস্থাপনায় ও উদ্যোগে আয়োজিত হয়েছে এই বিজ্ঞান শিবির। আমাদের প্রথম থেকেই একটা ইচ্ছে ছিল যে আমরা ওইরকম একটা প্রদর্শনীমূলক বিজ্ঞান মেলার আয়োজন করব, যাতে করে আমাদের শহর শিলচরের বিভিন্ন স্কুল থেকে পড়ুয়ারা যারা এগুলিতে খুব বেশি ইন্টারেস্টেড তারা অংশ নেবে এবং ভবিষ্যতে হয়তো এর দ্বারা আগামী প্রজন্ম অনেক উপকৃত হবে। এমকেসিএন রিপোর্ট আর আজ এ পর্যন্তই। আগামী দিন আমাদের সঙ্গে আবারও দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার। নমস্কার।